আজাদ কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি। ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা, চরম খেসারত দিতে হবে পাকিস্তানের হুঁশিয়ারি। আশুলিয়ায় লাশ পোড়ানোর ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জিয়াসহ সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে গণ অধিকার পরিষদ। একটাই লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বললেন আলী রিয়াজ। এবং ৮ মাসে রিজার্ভ বেড়েছে $১.৫ বিলিয়ন। দেনা পরিশোধের পর রিজার্ভ বৃদ্ধির প্রবণতাকে বড় অর্জন বলছে বাংলাদেশ ব্যাংক। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। আজাদ কাশ্মীর সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে টানা চতুর্থ দিনের মতো গোলাগুলি হয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে সেখানে। এদিকে ভারতীয় সেনারা ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা। অন্যদিকে সিদ্ধান্ত না পাল্টালে ভারতকে চরম খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরের খবরে। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে, বাকিদেরও শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি। আজ আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নতুন ভিডিও হাতে আসায় নতুন করে সময় চান প্রসিকিউটররা। আগামী ২৫ মে পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি ও রামপুরায় হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল ২০ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন। এর আগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও জিয়াউল আহসান সহ ১৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। লাশ পোড়ানো হয়েছিল, ৬ জন ব্যক্তিকে হত্যা করার পর পুড়িয়ে দেওয়া হয়েছিল যাদের লাশ। সে বিষয়ে আজকে আমাদের তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু আমরা যখন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছিলাম এই মুহূর্তে একটা হঠাৎ করে তথ্য আসে এবং আমরা একটা ভিডিও শনাক্ত করতে পেরেছি, আমরা উদ্ধারও করেছি। তাতে দেখা যাচ্ছে যে এইখানে কারা কিভাবে হত্যা করেছে সেই বিষয়টা আমাদের সামনে এসেছে। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী কাজী পাপ্পু। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। পাপ্পু, আশুলিয়ায় লাশ পোড়ানোর ভিডিও ফুটেজ হাতে পাওয়া নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আমরা জানতাম যে গত সপ্তাহে শেষ হয়ে গিয়েছিল এবং তদন্ত প্রতিবেদন ২-১ দিনের ভিতরে চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করার কথা ছিল। সেটারই একটা নতুন মোড় শুরু হয়েছে। অর্থাৎ আজকে যখন ট্রাইব্যুনালের ভিতরে চিফ প্রসিকিউটর বললেন যে আশুলিয়ায় তাদেরকে পোড়ানোর আগে যে হত্যা করা হয়েছিল সেই হত্যার ভিডিও তাদের হাতে এসেছে, অর্থাৎ কারা হত্যা করেছে সেই ভিডিওটা তারা পেয়েছে এবং সেখান থেকে ২ জনকে অলরেডি শনাক্ত করেছেন এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করবে এবং বাকি যারা রয়েছেন তাদেরকেও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তারপরেই এটা হয়তো আবার নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। যে তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হবে আগামী ২৫ মে, এটাই কিন্তু প্রসিকিউটর জানিয়েছেন। এছাড়া আরেকটা জিনিস জানিয়ে রাখি যে যাত্রাবাড়ি এবং রামপুরাতে যে হত্যাযজ্ঞ চলেছিল তাদেরও আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। সেই তদন্ত রিপোর্টগুলোও কিন্তু আগামী ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দিয়েছেন আজকে ২ সদস্যের যে ট্রাইব্যুনাল বসে সেই বেঞ্চে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সবাই আমরা আজকে সারপ্রাইজড হয়ে গেছি, যেখানে আমরা জানতাম যে হয়তোবা ২-১ দিনের ভিতরে চিফ প্রসিকিউটর ব্রিফ করে জানাবেন যে আসলে তদন্ত শেষ। কারণ আমরা জানি যে চানখারপুলের তদন্ত প্রতিবেদন শেষ এবং সেটা যাচাই বাছাই করে খুব দ্রুতই ট্রাইব্যুনালের বিচারপতিদের কাছে দেওয়া হবে এবং তারপরেই দেওয়ার কথা ছিল এই আশুলিয়া হত্যার
কিন্তু সেখানে নতুন মোড়। এখন দেখার বিষয় হলো যে এই তদন্তটা আদৌ কি সামনের 25শে মে যে নতুন ডেট দেওয়া হচ্ছে সেই ডেটে তো প্রতিবেদন জমা দিতে পারে কিনা প্রসিকিউশন টিম, সেটাও এখন দেখার বিষয় রয়েছে। কারণ তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। বলি জি পাপ্পু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, ফিরছি কাজী সাহারিনের রিপোর্টটিতে। পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্ষোভের আগুন জ্বলছে ভারতীয় জনতা। সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ সহ দিল্লির 5টি কড়া সিদ্ধান্তের পর ক্ষোভের অনল ছড়িয়েছে পাকিস্তানের মাঝেও। দুদেশের জনগণ রাজপথ কাঁপাচ্ছেন উভয় পক্ষের বিরুদ্ধে নানান স্লোগানে। এসবের মধ্যেই কাশ্মীরে অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। সন্ত্রাসীদের আখড়া নাম দিয়ে কয়েকদিনে 9টি বাড়ি ধ্বংস করে দিয়েছে তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ বলছেন ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মোদি সেনারা। পহেলগাম হামলার পর দুদেশের সুপ্ত শত্রুতা এবার যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। টানা 4 রাত কাশ্মীর সীমান্তে পরস্পরের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত রয়েছে ভারত ও পাকিস্তানের সেনারা। ভারতীয় গণমাধ্যমের মতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে। সেক্ষেত্রে পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে ভারতীয় সেনারা। তবে এ নিয়ে মুখ খোলেনি পাকিস্তান। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের ফলে পাকিস্তানি কৃষকদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। পানি না পেলে অনাবাদি পড়ে থাকবে ফসলি জমি এবং বিস্তীর্ণ জনপদ মরুভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা জানান তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন, ভারতের এ ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে। পহেলগামে হামলার পর দুদেশের বাণিজ্যিক, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক একদম তলানিতে নেমেছে। পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে নড়বড়ে হচ্ছে অর্থনীতি। পাকিস্তান বিজনেস ফোরাম বলছে, পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারতের বছরে প্রায় $1.14 বিলিয়ন বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া পরস্পরের আকাশসীমা বন্ধের কারণেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে দুদেশকে। এতে শত শত ফ্লাইট চলাচলই কেবল ব্যাহত হবে না, জ্বালানি, টিকিটের মূল্য ও ট্রানজিট খরচ বেড়ে যাবে, যার মাসুল গুনতে হবে ভারত পাকিস্তান দুপক্ষকেই। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি কথা বলেছেন। আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য একটাই, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সংলাপে অংশ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিগত শাসনামলে বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন তাদের শাসনামলে এমন দুঃশাসন কায়েম করতে না পারে। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, আসুন আমরা সকলে মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর করি। দর্শক, জাতীয় সংসদের এলডি হলের সামনে আছেন সহকর্মী এমআর আসাদ। যাব তার কাছে সবশেষ খবর জানতে। আসাদ, ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক হয়েছে, জানতে চাই যে সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। অলি, বর্তমানে রাজনীতির যে মাঠের যে আলোচনায় মূল বিষয়বস্তু সেটা হচ্ছে সংস্কার, আপনি জানেন। এবং সেই সংস্কারের যে দুটি ভাগে আসলে কাজ চলছে। একটি হচ্ছে যে ঐকমত্য কমিশন যেটি রয়েছে, যেটির আসলে মূলত যে প্রতিদিনের যে আলাপ আলোচনা সংলাপগুলো রয়েছেন সেটি কিন্তু আলী রিয়াজ পরিচালনা করেন। এবং আরেক দিকে আমরা দেখছি যে নির্বাচন কমিশনেও কিন্তু এক ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন কমিশন যাচ্ছে। তো আজকে গণ অধিকার পরিষদের সাথে যে বৈঠকটি ছিল সেখানে আসলে গতকাল আলী রিয়াজ যে কথাগুলো আসলে বলেছেন তারই আরেকটি প্রতিধ্বনি আমরা পেয়েছি। সেটি হচ্ছে যে জুলাইয়ের যে সনদ, জুলাইয়ের যে আন্দোলন সেটিকে আবার তুলে ধরা এবং সেই জুলাইয়ের যে সনদ হবে সেখানে জনগণের যে আকাঙ্ক্ষা
সেটাই আসলে আবার ফুটে উঠবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করছেন। এবং গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর রয়েছেন, তিনি যে বিষয়টি বলেছেন, আসলে এই সরকারের এই যে অন্তর্বর্তী সরকার এখন সরকার পরিচালনা করছে, এই অন্তর্বর্তী সরকারের পরিচালনার সময়ে যেন আসলে যে সংস্কারগুলো হবে, যেগুলো আসলে আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে, রাষ্ট্র কিভাবে এগোবে, সেই বিষয়গুলো আসলে নিশ্চিত করবে, সেই বিষয়ে যেন এই অন্তর্বর্তী সরকারের আমলেই যেন এগুলো বাস্তবায়ন করা হয়, সে বিষয়টি তিনি বলছেন। এছাড়া যে বিষয়টি স্যার জানিয়ে রাখতে চাই, এই সংস্কারের যে সময় চলছে, সংস্কারের যে প্রস্তাবনা চলছে, এই সময় নির্বাচন কমিশনে কিন্তু পিছিয়ে নেই। আজকেও কিন্তু নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব এবং অন্যান্য যে কমিশনার রয়েছেন, তারা কিন্তু 2009 সালের যে নির্বাচনী আইন রয়েছে সেটির সংস্কারের বিষয়ে আলোচনা করছেন। আরপিও সংশোধন, যেটি আসলে আমরা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বলি, সেটি নিয়েও কিন্তু বৈঠক চলছে। সুতরাং আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা নির্বাচন কমিশন থেকেও তাদের সংস্কার নিয়ে তাদের কোনো একটি ব্রিফিং আমরা পেতে পারি। আমার কাছে পার্লামেন্ট ভবনের এলডি হলের সামনে থেকে এই ছিল সবশেষ। অলি। জি আসাদ, ধন্যবাদ আপনাকে। গেল 8 মাসে রিজার্ভ বেড়েছে প্রায় $1.5 বিলিয়ন। বৈদেশিক দেনা পরিশোধের পর রিজার্ভ বৃদ্ধির এই প্রবণতাকে বড় অর্জন মনে করছে বাংলাদেশ ব্যাংক। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির কারণে ডলারের দাম স্থিতিশীল আছে বলে জানিয়েছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিস্তারিত রেজা খানের প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুলাই বিপ্লবের পর রিজার্ভের পরিমাণ ছিল $25 বিলিয়ন মতো, যদিও আইএমএফ এর মানদণ্ড অনুযায়ী এটি 20.5 বিলিয়ন। 8 মাস পর একই হিসাব অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $26.78 বিলিয়ন বা $21.42 বিলিয়ন। ভঙ্গুর পথযাত্রায় এ সময়ে $1.5 বিলিয়ন রিজার্ভ বৃদ্ধিকে বড় অর্জন বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বড় পরিবর্তন, প্রশ্ন হলো কেন আর কি 25 থেকে 26 বা 26.5 হওয়াটা খুব বড় সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না মনে হতে পারে, কিন্তু এই সময়টার মধ্যে আমরা বিভিন্ন যে আমাদের ফরেন ডেট ছিল এটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বিশেষ করে আদানির যে পেমেন্ট বাকি ছিল অনেকাংশেই প্রায় সমাধান। রপ্তানি ও বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণেই রিজার্ভ বাড়ছে বলেও জানান তিনি। এই সময় বেশ কিছু ব্যবসায়িক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমাদের কিন্তু এক্সপোর্ট থেমে নাই, বৃদ্ধি পাচ্ছে। এক্সপোর্ট বৃদ্ধি পাওয়া এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়া, এই দুইয়ের কিউমুলেটিভ ইম্প্যাক্টই হচ্ছে এই যে পজিটিভ ইম্প্যাক্ট পড়াটা রিজার্ভ বৃদ্ধির পিছনে। এদিকে ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারিত 122 টাকায় স্থিতিশীল হওয়ায় খোলা বাজারে চাপ কমেছে বলে জানান মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। বিগত দিনে দেখা গেছে সাপ্লাই চেইন ঠিক না রেখে ডিমান্ড কন্ট্রোল করতে গেছেন, তার পরিপ্রেক্ষিতে ডলারের বাজারের অস্বাভাবিকতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বর্তমানে আপনার সাপ্লাই চেইনটা ঠিক আছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ডলারের দাম সামঞ্জস্যপূর্ণ হওয়ায় হুন্ডিও কমে গেছে বলে জানান তিনি। রেমিটেন্সের ক্ষেত্রে হুন্ডি একটা প্রবণতা, সেটা ধরেন 80% এখন নাই, আর এইটা নাই বিদায়ী 80% নাই বিদায়ী কিন্তু আপনার রেমিটেন্স বেড়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 3টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শেষ হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও ওই অনুষ্ঠানে অংশ নেন। এর আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। শনিবার রোমে ডক্টর ইউনূসের হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। আজ রাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। এবছর ৮৭,১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। প্রথম দিনে 419 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। এবার ৫,২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। গাজীপুরের বাসন থানা এলাকায় রান্নার সময়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধের ঘটনায় সীমা আক্তার নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায়
মারা গেছেন। সকাল 9:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ শাওন বিন রহমান। তিনি জানান, সীমার শরীরের 90% দগ্ধ হয়েছিল। রাতেই তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। লালমনিরহাটের বুড়িমারি থেকে ঢাকা সরাসরি আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে পাটগ্রামে তৃতীয় দিনের মতো চলছে রেলপথ অবরোধ। এ কারণে বন্ধ রয়েছে লালমনিরহাট বুড়িমারি রুটে চলাচলকারী 4 জোড়া যাত্রীবাহী ট্রেন। এতে 3 দিন ধরে জেলা শহরের সাথে আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটের কারণে আন্দোলনকারীদের দাবি আপাতত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। গাজীপুরের কালিয়াকৈরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গরু বিতরণের সদস্য তালিকা নিয়ে 9/6-এর অভিযোগ উঠেছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে। রয়েছে গরুর ওজন এবং দামের অনিয়ম নিয়েও অভিযোগ। তালিকা থেকে অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই বাদ পড়লেও উঠে এসেছে প্রভাবশালীদের নাম। তবে তা মানতে নারাজ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে 20 মার্চ 102 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে 102টি গরু বিতরণ করা হয়। 83 কেজি ওজনের প্রতিটি গরুর মূল্য 36,000 টাকা এবং 100 কেজির ওজনের মূল্য 50,000 টাকা ধরা হয়েছে। এই সব গরুর খরচ ধরা হলেও প্রতিটি গরুর ওজন এবং দামের মাঝে নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এছাড়া খরচ বাবদ টাকা না দেওয়ার পাশাপাশি উল্টো তাদের কাছ থেকে ভালো গরু দেওয়ার কথা বলে 3 থেকে 6,000 টাকা নেয়ার অভিযোগ রয়েছে। এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে বঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে। ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী অনেক অসহায় ব্যক্তি আছেন আমাদের এই এলাকায় কালিয়াকৈরে, কিন্তু তারা বঞ্চিত হয়ে চলতে পারে, যাদের প্রয়োজন নাই তারাও এই গরুগুলো পাইছে। 5,000 টাকা নিছে, ওলো কয় যে যদি টাকার কথা কস, মুখ যদি বন্ধ না রাখস তাহলে তো গরু নিয়ে যাম 10-12,000 করে টাকা দিয়ে তো গরু নিয়ে অন্য মাসের দিব বলে আঙ্গুথানে গরু নিয়ে। যারা গরিব এরা অবহেলার পাত্র, এরা পাওয়ার যোগ্য, কিন্তু আসলে কিছু কিছু টাকার বিনিময় দেখা যায় হয়তো অনেক জনের দিয়ে ফেলায়, এই ধরনের সিন্ডিকেট করে এরা। আমাকে তো দেয় না, আমরা গরিব মানুষ, আমাকে মনে করেন পিছনে পড়ার লোক, আমাকে দেহন লাগে, আমরা দিন আই না দিন খাই, আমরা কিছুই পাই না। সরকার থেকে আমাকে অনেক অনেক অনুদান আহে, কিন্তু আমরা পাই না। এই প্রকল্পের সদস্য তালিকা নিয়ে কোনো ধরনের স্বজনপ্রীতি করা হয়নি বলে জানান এই কর্মকর্তা। আমাদের এই প্রকল্পের যে ফিল্ড ফ্যাসিলিটেটর সে কাজ করেছে এবং সে খুব দৃঢ়ভাবে আমাকে বলেছে এখানে কোনো স্বজনপ্রীতি নাই, কোনো রিপিটেশন নাই, যারা পেয়েছে তারা পাওয়ার যোগ্য। গরু বিতরণে অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানালেন প্রকল্প সভাপতি। প্রকৃতপক্ষে খুবই গরিব তাদেরকে না হয়ে যারা আপনার আছে সমাজে সচ্ছল আছে তারা পেয়েছে। অর্থের বিনিময়ে যদি এরকম করে থাকে তাহলে আমরা মাঠ পর্যায়ে যে কর্মীরা কাজগুলো করেছে, যারা তাদের মাধ্যমে নামগুলো সংগ্রহ করা হয়েছে, আমরা তাদের সাথে কথা বলে যদি সম্পৃক্ত এরকম কাউকে পাই তাহলে তারা আমাদের প্রকল্পের বিধান অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৃত দরিদ্র অসহায় মানুষ সরকারি এই অনুদান পাবে, এমনটি আশা বঞ্চিতদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরে আরও খবর। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একদিনে আরও 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে 1.5 বছরে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 52,200। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 2100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইরানের বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। শনিবারের এ বিস্ফোরণে আহত হয়েছে আরও 1000-এরও বেশি মানুষ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আজাদ কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা, চরম খেসারত দিতে হবে পাকিস্তানের হুঁশিয়ারি। আশুলিয়ায় লাশ পোড়ানোর ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, জিয়া সহ সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির।
ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে গণ অধিকার পরিষদ, একটাই লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বললেন আলী রিয়াজ। এবং 8 মাসে রিজার্ভ বেড়েছে $1.5 বিলিয়ন। দেনা পরিশোধের পর রিজার্ভ বৃদ্ধির প্রবণতাকে বড় অর্জন, বলছে বাংলাদেশ ব্যাংক। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।